প্রেমে পড়া খুবই সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে ঠিকমতো বুঝতে পারাটা খুবই কঠিন। আজকের এই গল্পটি এমন একটি ভালোবাসার গল্প দিয়ে বানানো হয়েছে যা দেখলে আপনার প্রিয় মানুষটির কথা মনে হবে, আর মনে প্রশ্ন জাগবে আপনার প্রিয় মানুষটির ভালোবাসা কতটা খাঁটি। আপনি কি তার সেই ভালোবাসা বুঝতে পারেন? সত্যি বলতে প্রতিটা মানুষের জীবনেই একটি সত্যিকারের ভালোবাসা আসে, আর সেই ভালোবাসাটা ঠিকমতো বুঝতে পেরে আগলে রাখতে পারলেই জীবনটা সুন্দর হয়। আর সত্যিকারের ভালোবাসা পাওয়ার পরও যদি হারিয়ে ফেলেন, তাহলে এর থেকে বেশি কষ্টের আর কিছুই নেই। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা ইয়াশ রোহানকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে রৌনক। বন্ধুদের সাথে সমুদ্রজলে চিল করছিল সে, তখন একজন এসে রৌনককে ডাক দেয়। রৌনক ফোনে তার ব্যবসায়ের কথা বলে, তারপর আরামে বসে ফেসবুকে লগ ইন করে। বন্ধুদের গ্রুপে একটা ভিডিও শেয়ার করা হয়েছে। এক সুন্দরী রমণী টিকটক ভিডিও তৈরি করছিল, তখন সে বড় সড় একটা আচার খায়। ভিডিওটা দেখে রৌনক হাসিতে ফেটে পড়ে। ঠিক তখনই দেখা যায় এক মেয়ে খুব করে তার বান্ধবী সারার রাগ ভাঙানোর চেষ্টা করছে। দৃশ্যটা রৌনকের চোখে পড়ে এবং সে প্রথম দেখাতেই চিনতে পারে এ তো সেই মেয়ে, মাত্রই যার ভিডিও সে দেখছিল। রৌনকের তাকিয়ে থাকা দেখেই সারা বুঝতে পারে যে ওই ভিডিওর কারণেই রৌনক তার দিকে তাকিয়ে আছে, আর তাই সে আরও বেশি রাগ দেখিয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। রৌনক বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন সেই মেয়ে দুটো আবার সেখানে আসে এবং তখনও পিউ সারার রাগ ভাঙানোর চেষ্টা করছিল। তখন রৌনকরা তাদের দিকে তাকিয়েছিল এবং সারাকে দেখেই সবাই হেসে ফেলে। সারা আবারও রেগে সেখান থেকে চলে যায়। এবার পিউ সামনে আসে আর রৌনককে বলে, একটা মানুষ অ্যাক্সিডেন্টলি স্লিপ করতেই পারে, খুবই স্বাভাবিক একটা ঘটনা, এতে ফান করার কি আছে? নির্বোধের মতন হাসেন কেন? এই বলে গিয়ে পুই আবারও সারা রাগ ভাঙানোর চেষ্টা করে। তুই এরকম করতিছিস কেন? আমি কতবার সরি বলছি তোকে, একটা ভুল তো হয়েই গেছে। সারা বলে, তোরে কি কেউ ট্রল করতেছে? না, করতেছে আমারে। এই সময় রৌনক সেখানে আসে এবং সারাকে বলে, আপনি কিন্তু অনেক সুন্দর নাচেন। সিরিয়াসলি, আমার মাথা ঘুরে গেছে একদম। আমি তাকিয়েছিলাম ভিডিওর দিকে, আপনি এত সুন্দর নাচেন। এবার সারা একটু ঠান্ডা হয়ে বলে, থ্যাংক ইউ। রৌনক আবারও বলে, আপনার ফ্রেন্ড ভিডিও আপলোড না করলে তো আমি দেখতেই পেতাম না এত সুন্দর নাচেন আপনি। অবশেষে সারা রাগ ভাঙে। রৌনক বন্ধুদের কাছে গিয়ে বলে, এই মেয়ের আমি বিয়া করব। পরদিন দুজনের আবারও দেখা হয়। পিও বলে ও আজকে নামবে না, রুমেই থাকবে সারাদিন। রৌনক বলে, ওকে, থাকুক। আমি আপনার সাথে দেখা করতে আসছি। আই থিঙ্ক আমাদের পরিচিত হওয়া উচিত। আমি রৌনক। উনি কি খুব প্রিয় বান্ধবী আপনার? পিও বলে, একমাত্র বান্ধবী। এবার রৌনক দুম করে বলে ফেলে, আপনাকে আমার খুব ভাল লাগছে। আবার কথা ঘুরিয়ে বলে, মানে আপনার মন মানসিকতা খুব ভাল লাগছে, যেভাবে জানপ্রাণ দিয়ে বন্ধুকে কনভিন্স করার চেষ্টা করছিলেন, ভুল করেও সরি বলছিলেন। এটা কিন্তু খুব বড় একটা গুণ। আপনারা বাহিরটা না, ভেতরটাও খুব সুন্দর। পিও ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছিল। রৌনক পিছু পিছু যায় আর বলে, আমি বললাম আপনাকে আমার ভাল লাগছে। পিও বলে, জি শুনছি আমি, আপনার যে কাউকে ভাল লাগতে পারে। আপনার দীপিকা পাদুকোনকেও ভাল লাগতে পারে, কিন্তু দীপিকারও তো আপনাকে ভাল লাগতে হবে, তাই না? রৌনক বলে, হ্যাঁ, এভাবে তো ভাবি নাই, মানে আমি ভাবছি এসে বললেই হয়ে যাবে। পিউ আবারও হাঁটা শুরু করে, আবার থেমে গিয়ে জানতে চায় মেরিন ড্রাইভ যাব কিভাবে। রৌনক পিউর ইশারা বুঝতে পারে আর খুশি হয়ে বলে, অ্যালাউ মি প্লিজ। এরপর এক চাঁদের গাড়ি নিয়ে হাজির হয় আর মজা করে বলে, চাঁদের গাড়ি নিয়ে যাবে চাঁদের বাড়ি। রৌনকের সাথে পিউর খুব অল্প সময়ের পরিচয়, তাই মোটেও তাকে শতভাগ বিশ্বাস করা যাবে না। সেই চাঁদের গাড়ির ড্রাইভারের নাম জিজ্ঞেস করে, গাড়ির নাম্বার লিখে নেয় আর রৌনকের ছবি তুলে তার বান্ধবীকে পাঠিয়ে দেয়। রৌনক বলে, আপনি যে যশোরের মেয়ে পরিষ্কার বোঝা যায়, খুব সাবধানী। পিউ জিজ্ঞেস করে, আমি যে যশোর কিভাবে জানলেন? রৌনক বলে, বাইব্রন যশোর তো, যশোরের অলিগলি সব চিনি। এই বলে রৌনক হাসছিল। পিউ হাসির কারণ জানতে চাইলে রৌনক বলে, আপনার ফ্রেন্ড খুব পচা নাচে। পিউ রাগী চোখে বলে, তাহলে সেদিন মিথ্যা বলছেন কেন? রৌনক বলে, কি করব, কাঁদাচ্ছিল তোমাকে, আমার ভাল লাগে নাই। এরপর দুজন উঠে পড়ে চাঁদের গাড়িতে। এবার আর মুখের ভাষায় কথা হয় না, কথা হয় চোখে চোখে। সমুদ্র পাড়ে যায়, দুজন দারুণ একটা সময় কাটায়। এরপর রৌনক একটা খেলা খেলে। পিউর কানে হেডফোন। রৌনক বলে, খাইলাম গু। পিউ হেডফোন খুলে বলে, আই লাভ ইউ। রৌনক হেসে বলে, না না, এটা বলি নাই, বলছি খাইলাম গু। পিউ বিব্রত হয়ে বলে, ছি, আর খেলব না।
দুজন একসাথে সুন্দর একটা দিন পার করে আবারও ফিরে যায়। যাওয়ার আগে রনক জিজ্ঞেস করে, কোনো ফিলিংস নাই? পিও বলে না। রনক সরাসরি বলে, আই লাভ ইউ। পিও বলে, তাই? যে পারদ যত দ্রুত উপরে ওঠে, সেই পারদ তত দ্রুত নিচে নেমে আসে। কক্সবাজার ট্রিপ শেষে দুজন ফিরে আসে আপন ভূমি যশোরে। এরপর কিছুদিন কাটে। পিওকে ফলো করা, ফোনে কথা বলা, হাসিতে খুশিতে দুজনের কাছে আসা। পিও জিজ্ঞেস করে, বদলে যাবা না তো? রনক বলে, কখনো না। পিউ হেসে বলে, তাহলে কিন্তু সত্যি সত্যি গু খাওয়াই দিব। রনক বলে, ঠিক আছে, তাহলে চলো বিয়ে করে ফেলি। পিও বলে যে, কথা নাই বার্তা নাই বিয়ে? রনক বলে, আমি কিন্তু এইরকমই, বেশি চিন্তা ভাবনা করি না, যথেষ্ট হইছে প্রেম, চলো এবার ডিরেক্ট বিয়ে। পিও জিজ্ঞেস করে, ফেসবুকে অ্যাকাউন্ট নাই কেন তোমার? রনক বলে, ভাল লাগে না এইসব আমার। কেন? পিও বলে, থাকলে ভালো হতো, একটা মানুষ সম্পর্কে আরেকটু ভালো করে জানা যেত, ফ্যামিলিতে কে কে আছে, ফ্রেন্ড কারা, গার্লফ্রেন্ড কয়টা। রনক বলে, একটাই জুটাইতে পারি না, আবার কয়টা? পিউ অবাক হয়ে বলে, তার মানে আমি ফার্স্ট? এটা কি বিশ্বাসযোগ্য কথা? রনক সিরিয়াস হয়ে বলে, মেয়েদের চক্রে আমি জীবনেও পড়িনি, কক্সবাজার না গেলে তোমার সাথে আমার পরিচয়ই হতো না, অথচ একই শহরে এত বছর ধরে আছি, আমাকে কখনো কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছো কি তুমি? রনক আবারও বলে, আমি কিন্তু সিরিয়াস, চলো বিয়ে করি। কি করবা না? বলো করবা, বলো। পিউ কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা করব। পিউ সুপার এক্সাইটেড হয়ে বাসায় যায়। বাসায় ঢুকেই বান্ধবী সারাকে হাত ধরে বাইরে নিয়ে আসে আর বলে যে, জানিস, আজকে দেখা করতে গেছিলাম, আমি নাকি ওর ফার্স্ট লাভ। কিন্তু সারা মন খারাপ করে বলে, তুই জানিস ও কে? ও পুরো নাম রৌনক আহমেদ হাজারি। ও হাজারি বাড়ির ছেলে। ওরা রাজনীতি করে, চাঁদাবাজি করে, সবাই এক নামে চেনে, ওরা বড় সন্ত্রাসী। পিউ বিশ্বাস করতে চায় না। সারা বলে, আমি জানতাম তুই বিশ্বাস করবি না। এই বলে শফিককে ডাকে আর বলে যে, বলো রে, রনক হাজারি তোর সাথে কি কি করছে? শফিক কানতে কানতে বলে, আমারে নিয়ে যেতে লাঠি দিয়ে পিটায়া পা ভাঙ্গা দিচ্ছে। কারণ জানতে চাইলে শফিক বলে, বিনা কারণে। আমি অপোজিশন পার্টি করতাম, সেজন্য। এলাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য পোলাপান দিয়ে আমারে অ্যাটাক করছে। আমি কত করে রিকোয়েস্ট করেছি, তারপরে আমারে ছাড়ে নাই, আমার লাইফটা শেষ করে দিছে। সে শহরের অনেক সন্ত্রাস চাঁদাবাজের সাথে জড়িত। পিউর মধ্যে যেন এক মুহূর্তে ঝড় উঠে যায় আর শফিককে তাড়িয়ে দেয়। পিউর অনককে ফোন দিতে চায়, কিন্তু সারা তাকে থামিয়ে বলে, ফোন দিলিকে এখন স্বীকার করবে তোর কাছে? পিও বলে, তাহলে কাকে জিজ্ঞেস করব? পুলিশের কাছে খোঁজ নিব? সারা বলে, আরে পুলিশের সাথে মিলেমিশেই তো এরা সব কাজ করে, পুলিশকে তো সঠিক কথা বলবে না। পিউ বুঝতে পারে না, তাহলে কার কাছে খবর নিব? সারা বলে, কি খবর নিবি? ও যে হাজারি বাড়ির ছেলে, এটা কি তোর কাছে যথেষ্ট না? শফিক বলতেছে, আমি তোরে বলতেছি, তোর কি কারো কথা বিশ্বাস হচ্ছে না? তুই আসলে বিশ্বাস করতে চাচ্ছিস না? তুই কি হাজারিদের নাম শুনিস নাই? ওরা পলিটিক্স করে, মারামারি করে, মানুষজনকে ভয় পায়। ভালো মানুষকে কি কেউ দিন ভয় পায়? এর মধ্যে পিউর বাবা ইতালি থেকে ভিডিও কল দেয় আর বলে যে, তুই কি রনক হাজারি নামে কাউরে চিনো মাম? তুই কি তার আমার ফোন নাম্বার দিছিলি? ওর বাপ শামসুদ্দিন হাজারি আমারে কল দিছিল, রনকের সাথে তোর বিয়ের কথাবার্তা আগাতে চাচ্ছে, কিন্তু হাজারি বাড়িতে আমার মেয়ে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নাই। ওই বাড়ির লোকজনের অনেক বদনাম। রনক হাজারির বাপ আমার মোবাইল নাম্বার জোগাড় কইরা আমারে কল কইল, আপনার মেয়েরে দেখতে আসব, ব্যবস্থা করেন। যাই হোক, সরাসরি তো না করা যাবে না, একটু ট্যাকফুলি কাজ করতে হবে। মেয়ে দেখতে আসতে চাচ্ছে, আসুক, দেখুক, আমি ম্যানেজ করতেছি। তোর চাচাকে বলে দিচ্ছি। পিউ ফোন রেখেই রনককে ফোন দেয়। রনক খুশি হয়ে বলে, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? বলছিলাম না আমি সিরিয়াস। পিউ রেগে বলে, তুমি রনক হাজারি, হাজারি বাড়ির ছেলে। রনক বিব্রত হয়ে বলে, হ্যাঁ। মানে কেন, কি হয়েছে? পিউ বলে, তুমি মিথ্যা বলছো কেন আমাকে? তুমি রনক হাজারি জানলে আমি জীবনেও তোমাকে পছন্দ করতাম না। রনক বোঝানোর চেষ্টা করে, আরে এটা তো একটা নাম মাত্র, আর আমি এই নামটাও ইউজও করি না। প্রিয় খেপে গিয়ে বলে, না, এটা শুধু নাম না, এটা মানুষের ক্যারেক্টার, মানুষের পরিচয়। দিনরাত মারামারি করো, একটা ছেলেকে মেরে পঙ্গু করে দিছো। পিওর কথাগুলো রনকের মাথার উপর দিয়ে যাচ্ছিল। পঙ্গু করে দিছি মানে? তুমি কি বলতেছ? রনক দেখা করে পিওকে বোঝাতে চায়। পিও বলে, না, তুমি আসবা না, তুমি আমার বাসার সামনে এসে গুন্ডামি করবা না। রনক বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করে, আব্বা, আপনি ইতালিতে ফোন দিয়েছিলেন? বাবা খুশি হয়ে বলে, হ, কালকে আমরা মেয়ে দেখতে যাচ্ছি। আমরা কালকে মেয়ে দেখতে যাব, তুই যা, সেলুনে যা, চুল দাড়ি কাট, ফিটিং হ। রনক কিছু বুঝতে পারছে না, হঠাৎ কেন এমন হচ্ছে। পিওর ফোনও বন্ধ, কোনো মতে রাতটা পার করে। পরদিন বাপ বেটা
রওনা দেয় মেয়ে দেখতে। পিউর চাচা মোবাইল উঁচু করে নেটওয়ার্ক খুঁজছিলেন আর বলছিলেন, ভাইজানার ওইখানে নেটওয়ার্ক খারাপ মনে হচ্ছে। আসলে তাদের প্ল্যান হলো একটা নাটক সাজিয়ে রনকদেরকে বিদায় করা। রনকের বাবা বলে, আধা ঘন্টা তো হয়ে গেল, মেয়েটারে আনেন, একটু কথাবার্তা কই। পিউর চাচা বলে, আমাদের কিছু প্রশ্ন ছিল। আচ্ছা বাবা, আপনার নামে কয়টা মামলা আছে? রনক বিব্রত হয়ে বলে, কিসের মামলা? কোনো মামলা নেই। মামলা থাকবে কিসের জন্য? চাচা বলে, না মানে কিছু মনে করেন না, আপনাদের বাড়ির সবার নামে তো কিছু না কিছু মামলা আছে। রনকের বাবা বলে, এসব কথা আপনারে কে বলছে? চাচা বলেন, আমরা বাইরে থেকে যা শুনি আর কি, মারামারি, চাঁদাবাজি, দখল, এসব মামলা আছে। এবার রনকের বাবা রেগে যায় আর বলে যে, হাজারিবাড়িরে আপনার কি মনে হয় এই শহর জন্ম দিছি আমরা? আমার বাপদাদারা, এইখানে একসময় জঙ্গল ছিল, এখানে আমরা সিসিউ করতে আসতাম না। রনক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলে, আঙ্কেল, আমার নামে কোনো মামলা নেই, মারামারি, চাঁদাবাজি, কোনো কিছুরই কোনো মামলা নেই। আমি আসলে ব্যবসা করি আঙ্কেল, পলিটিক্সে সেরকমভাবে করি না। আর আমাদের ফ্যামিলিতে বিভিন্ন লোকজন বিভিন্ন পার্টি করে, বাপ, চাচা, ফুফু মিলে আমাদের বাড়িতে প্রায় 30টার মতো ফ্যামিলি। আর প্রতিটা বড় ফ্যামিলির মধ্যেই তো ভালো খারাপ নানা রকম মানুষ থাকে। 1000টা ভালো কাজ করলেও সেটা নিয়ে কথা হয় না, কিন্তু 1-2টা খারাপ কাজ করলে আলোচনা হয় বেশি। আর তাছাড়া আমাদের নামে অনেকে গুজব ছড়াইছে। চাচা জিজ্ঞেস করে, অনেকে কারা? রনক বলে, আমাদের শত্রুরা। চাচা বলে, এই তো বাবা, তার মানে তোমার অনেক শত্রু, যে কেউ তোমাদের ক্ষতি করতে পারে। তোমাদের তো লাইফ সিকিউরিটি নাই। রনক বলে, না না আঙ্কেল, আমাদের সিকিউরিটি সবচেয়ে বেশি, আমাদের কেউ ঘাটাতে আসে না। চাচা বলে যে, তার মানে তোমাকে ভয় করে, সেই বাড়িতে কি মেয়ে দেওয়া যায়? বুঝতেই পারতছো বাবা। রনকের বাবা রেগে উঠে চলে যায়। রনক বলে, আমি কি পিয়ুর সাথে 2 মিনিট কথা বলতে পারি? চাচা বলেন, থাক বাবা, তুমি বাড়ি যাও। রনক জোরে জোরে পিয়ুকে ডাকতে থাকে। চাচা বলেন, কেন বাবা, আমাদেরকে ভয় দেখাচ্ছ? রনক বলে, না না আঙ্কেল, আমি ভয় দেখাচ্ছি না। চাচা বলেন, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি। এর মধ্যে পিও সেখানে আসে আর জিজ্ঞেস করে, কি কথা, বাড়ির উপর চেঁচামেচি করতেছ কেন? রনক নিরুপায় হয়ে চলে যায়। তখন পিউর চাচা তার ভাইকে ফোন দিয়ে বলে, ভাইজন, আপনি চিন্তাও করতে পারবেন না কিরম চিৎকার চেঁচামেচি করছে এই লোকটা। বাবা বলে যে, ভাইচা গেছি, সম্পর্ক হওয়ার আগেই ভাঙ্গা গেছে। বাবা পিউকেও সান্ত্বনা দিয়ে বলে, এটাই ঠিক হয়েছে রে মা, তুই ওই বাড়িতে কোনোদিনও ভালো থাকতে পারতি না। কিছুদিন পর ক্যাম্পাসের সকলের উদ্দেশ্যে রনক ভাষণ দিচ্ছিল, আর তখন পিউ সেখান দিয়ে যাচ্ছিল। পিউকে দেখে রনক তার ভাষণ শেষ করে দৌড়ে পিউর কাছে এসে বলে, পিউ দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে, তোমাকে কে উল্টাপাল্টা বুঝিয়েছে। আমি একজন ব্যবসায়ী, হ্যাঁ আমি টুকটাক পলিটিক্স করি, কিন্তু সেটা আমার ফ্যামিলির সকলেই করে, আমি এভাবেই বড় হয়েছি। এই সময় পিও চিৎকার করে বলে, ব্যাস, আমি তোমাকে চিনি না, আমি জানি না তুমি কে। তুমি জানতে হাজারি নামটা শুনলে আমি না করতে পারি। রনক বলে, হ্যাঁ এই ভয়টাই আমার ছিল। পিউ প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না। এটা কি অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে? আমি তো সারা জীবনের জন্য সব লুকাতে পারতাম না, জন্ম পরিচয় তোর বদলাতে পারতাম না। হ্যাঁ আমি রাজনীতি করেছি, দেখো অল্প বয়সে তো অনেকে অনেক ভুল করে, আমারও কিছু ভুল হয়েছে, আমি মানছি। এইসব নিয়ে উল্টাপাল্টা কথা বলে অপোজিশনের লোকরা আমার নামটা খারাপ করে দিয়েছে। এই বলে রনক পিউকে কনভিন্স করার চেষ্টা করলে পিউ চিৎকার করে বলে, রনক ছাড়ো, আমি কিন্তু চিৎকার করলে তখন বলতে পারবে না আমি তোমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছি। এই বলে পিউ চলে যায়। বাড়ি ফিরতেই মা তাকে একটি ছেলের বায়োডাটা দেখায়। এই ছেলেটিকে ফ্যামিলির সকলের খুব পছন্দ হয়েছে। পিউ মায়ের কথার কোনো উত্তর দেয় না। পরদিন পিউ রনকের সাথে দেখা করে বলে, আমি চাই সবকিছু ভালোভাবে শেষ হোক। রনক বলে, সব শেষ হয়ে গেলে ভালো থাকে কি করে? পিউ বলে, আব্বাই বিষয়টা মানবে না, আর আমি বাবার মতের বিরুদ্ধে যেতে পারবো না। আমি সারা জীবন মনে রাখব কক্সবাজারে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়েছিল। সবাই আমাকে তোমার সাথে দেখা করতে আসতে মানা করেছিল, বলছিল গেলে মেরে ফেলতে পারে। যাই হোক, আমি চাই তুমি সারা জীবন সুখে শান্তিতে থাকো, জীবনে অনেক উন্নতি করো, অনেক বড় নেতা হও। আমরা না হয় সারা জীবন বন্ধু হয়ে থাকব, মাঝে মাঝে দেখা হবে, কথা হবে, তবে আমরা মুভ অন করব। কান্না ভরা চোখে রনক বিষয়টা মেনে নেয়। পিউ সেখান থেকে চলে যায়। পরদিন পিউকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের পিউকে পছন্দ হয়েছে। বাবা ভিডিও কলে তার মেয়ের মতামত জানতে চাই। পিউ সম্মতি জানায়। এরপর পাত্র জাহাঙ্গীর আর পিউকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেয়া হয়।
জাহাঙ্গীর একা একাই বকবক করে যাচ্ছে। পিউ শুধুমাত্র উত্তর দিচ্ছে। জাহাঙ্গীর বলে, তুমি অনেক সুন্দর, তোমার ছবি দেখে আমি বলেছি এই মেয়েকে দেখো বাবা। আসলে ডাক্তার ছেলের পেছনে মেয়েদের তো লাইন লেগে রয়েছে, কিন্তু আমার তোমাকেই পছন্দ। আমি বাবাকে বলেছি কোনো ধরনের যৌতুক দাবি না করতে, তবে উপহার স্বরূপ যদি কেউ কিছু দেয় সেটা তো আর মানা করতে পারি না, কিন্তু যৌতুক নেওয়া যাবে না। কথাবার্তা শেষে বাবা আবারও ভিডিও কলে মেয়েকে জিজ্ঞেস করে, তোর কি ছেলে পছন্দ হয়েছে? পিউ বলে, 1-2 ঘন্টার মধ্যে কি মানুষ চেনা যায়? সবকিছুই ভালো মনে হলো, তবে শুধু একটু অহংকার আছে। বাবা বলে, এত কষ্ট করে ডাক্তারি পাশ করেছে, একটু তো অহংকার থাকবেই। এখন তোর কি মতামত? মেয়ে বলে, আপনি যা ভালো বুঝবেন। বাবা মেয়ের কথা শুনে আলহামদুলিল্লাহ বলে। ঠিক এই মুহূর্তে পিউর বান্ধবী এসে বলে, রনক তোর জামাইকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। পিউ রনকের অফিস কক্ষে চলে আসে। পিউকে দেখে রনক জাহাঙ্গীরকে ছেড়ে দেয়। জাহাঙ্গীর বাইরে বেরিয়ে যায়। পিউ বলে, কি কথা হয়েছিল আমাদের মধ্যে? আমরা মুভ অন করব। রনক বলে, বিশ্বাস করো, আমি শুধুমাত্র তার নামটা জানতে চেয়েছিলাম। ওর নাম জাহাঙ্গীর। তুমি কি জানো কালা জাহাঙ্গীর নামে একজন কুখ্যাত সন্ত্রাসী আছে? আচ্ছা 1 মিনিট। রনক শফিকটা হাজির করে আর বলে, এই শফিক, তোমাকে বলছিল না আমি ওরে লুলা বানিয়ে দিয়েছি? কোনো প্যারা নাই, এখন সত্যিটা বলবি। শফিক বলে, ডাক্তার পাড়ায় বিথি নামে একটি মেয়েকে আমার ভালো লাগতো। একদিন আমি ওর বাড়িতে গেলে ওর পরিবার এবং পাড়া প্রতিবেশী আমাকে প্রচুর মারধর করছিল। তখন আমি রনক ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিলাম। ভাই সেই মুহূর্তে আমাকে বাঁচায়নি, উল্টো আমাকে মারধর করেছে। রনক বলে, তোকে হাসপাতালে কে পাঠিয়েছিল? আর মেয়েটির বয়স কত ছিল? শফিক বলে, আপনি হাসপাতালে পাঠিয়েছিলেন, কিন্তু প্রথমে তো বাঁচাননি। আর মেয়েটির বয়স 9 বছর ছিল। রনক গালি দিয়ে বলে, তোরে তো তখনই আমার মেরে ফেলা উচিত ছিল। আমি না চাইলে ওরা তোকে মেরে ফেলত। একটা বাচ্চা মেয়েকে তুই ফুসলিয়ে তোর কোলে বসিয়েছিলি। এই বলে শফিককে তাড়িয়ে দেয়। পিউ কিছুক্ষণ চুপ থেকে বলে, দেখলাম কিভাবে একজনকে ধরে আনলে, আবার আরেকজনকে ধরে এনে চা খাওয়ালে। তোমার এমন দাদাগিরি দেখে সকলে আতঙ্কে থাকে। আমি এরকমটা নই। তোমার এমন কাউকে দরকার যে সব বিষয় মেনে নিতে পারবে, কিন্তু আমি পারবো না। রনক বলে, প্লিজ এভাবে ব্রেকআপ করো না। পিউ বলে, ব্রেকআপ কি করে হবে? আমাদের তো কখনো কিছু শুরুই হয়নি। এরপর রনকের আর কিছু বলার থাকে না। রনক চলে যায়। মাঝখানে কেটে যায় কয়েক মাস। তখন 2020 সাল। চারিদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ সহ সারা বিশ্বে করোনার প্রকোপ চরমে। রাস্তাঘাটে মানুষ পড়ে থাকছে, কেউ কাছে যাচ্ছে না, ঘর থেকে কেউ বের হচ্ছে না। ঠিক এই সময় নিউজে দেখা যায় ইতালিয়ান প্রবাসী পিউর বাবাও মারা গিয়েছে। মারা যাওয়ার প্রায় 45 দিন পর বিমানবন্দর থেকে জানানো হয় আগামীকাল পিউর বাবার লাশ দেশে আসবে। তাই বাবার লাশ আনতে যাওয়ার জন্য পিউ তার চাচাকে ফোন করে। চাচা বলে, মারে, আমি তো হার্টের রোগী, এই মুহূর্তে কেউ আমাকে বাড়ি থেকে বের হতে দিবে না। পিউ বলে, চাচা, লাশের গাড়ির ট্রাক কিছুই তো পাচ্ছে না, একটা কিছু ম্যানেজ করে দেন। চাচা বলে, এই মুহূর্তে মনে হয় কেউ রাজি হবে না, তারপরও আমি দেখছি। এরপর পিউ তার ফিয়ন্সে জাহাঙ্গীরকে ফোন করে বিষয়টা জানায়। জাহাঙ্গীর বলে, এই মুহূর্তে তো বেরোনো ঠিক হবে না, আমি নিজেই তো বাসা থেকে বেরোচ্ছি না, কত ডাক্তাররা মারা যাচ্ছে জানো। পিউ বলে, কিন্তু বাবা তো করোনায় মারা যায়নি, তার তো হার্ট অ্যাটাক হয়েছিল। জাহাঙ্গীর বলে, আমি জানি, দেখছি কি করা যায়, তবে আমি আপাতত বাসা থেকে বের হচ্ছি না। পরদিন ভোরবেলা পিউ অনেক ট্রাক ড্রাইভারের সাথে যোগাযোগ করে, তবে কেউ এই মুহূর্তে রাজি হয় না। পিউ তখন তার সেই প্রাণের বান্ধবী সারাকে ফোন করে বলে, সিচুয়েশান তো তুই জানিস, তুই আমার সাথে যাবি? সারা বলে, বাসা থেকে তো বের হতে দেবে না রে, তুই এক কাজ কর, ঢাকা পর্যন্ত যা, তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে পিউ একাই ব্যাগপত্র গোছাতে শুরু করে। মা বলে, আমি তোর সাথে যাব। পিউ বলে, হ্যাঁ, তারপর সবাই করোনায় আক্রান্ত হয়ে মরে যাও, আর আমাকে একা ফেলে রেখে যাও, লাস্টে না আনলে এয়ারপোর্টে পৌঁছে গেলে শেষ হয়ে যাবে। মেয়ে বলে, এত নকশা করার সময় নেই। পরক্ষণে পিউ ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ঢাকায় গিয়ে বেবিচক সদর দপ্তর অফিসারের সাথে কথা বলে। অফিসার জানান, 4টের সময় তো ফ্লাইট, তার আগে আপনি গাড়ি কিংবা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখবেন, বডি চলে আসলে তারপর আপনি নিয়ে যাবেন। রাত হয়ে গিয়েছে। পিউ ওয়েটিং রুমেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ভোরের আলো ফুটতেই রনক তাকে ডেকে বলে, চলো, ট্র্যাকের ব্যবস্থা করে ফেলেছি। পিউ বাইরে বেরিয়ে পড়ে। এরপর যখন নিজের চোখের সামনেই বাবার কফিন দেখতে পায়, তখন নিজেকে আর আটকে রাখতে পারে না। পিউ কান্নায় ভেঙে পড়ে। পুরোটা রাস্তা মেয়েটা সারাক্ষণ কান্না করে। দূর থেকে বসে বসে রনক তাদের পুরনো দিনের কথা মনে করে। 2 জন 2 প্রান্তে। এভাবেই অনেকটা রাস্তা পার হয়। চা নাস্তা করার জন্য ড্রাইভার গাড়ি থামায়। সকলেই চা পান করতে গাড়ি থেকে নেমে আসে। রনক হেল্পারকে বলে, ম্যাডামকে 1 প্যাকেট বিস্কুট দিয়ে আসো,
আর চা খাবে কিনা জিজ্ঞাসা করে আসো। হেল্পার দূর থেকে বিস্কুট ছুঁড়ে মারে। বিষয়টা দেখে রনক রেগে গালি দিয়ে হেল্পারের গালে একটা চড় লাগিয়ে দেয়। ড্রাইভার বলে, ওনার তো দোষ নেই স্যার, সকলে এখন করোনাকে ভয় পায়। রনক বলে, ওনার করোনা হয়নি, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। দূর থেকে পিউ সব কিছু দেখছিল। চোখে চোখ পড়তেই রনক চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর রনক 1 বোতল পানি আর 2 প্যাকেট বিস্কুট নিজ হাতে পিউকে দিয়ে আসে। এতদিনের ভুল ধারণা যেন পিউর ভেঙে যাচ্ছে। সে তার অতীতের কথা মনে করতে শুরু করে। বাবার হার্ট অ্যাটাক করেছে, কিন্তু মানুষ গুজবের মাধ্যমে তিল থেকে তাল বানিয়েছে। ঠিক সেম কাহিনী তো রনকের নামটা নিয়েও তৈরি হয়েছে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে বাড়ি ফিরে আসে। এরপর বাবার লাশ দাফন করা হয়। কাজ শেষে রনক চলে যায়। পরদিন সকালে সেজে ডাক্তার জাহাঙ্গীর পিউর বাড়িতে হাজির হয়েছে। জাহাঙ্গীর বলে, আমি এত চেষ্টা করেছি, তারপর সেই সিভিল সার্জনের কাছে গিয়ে একটা পিপিই জোগাড় করেছি। প্রথমে স্যার বলেছিল পিপিই নেই, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছি। এসব মহামারী হলে বোঝা যায় আসলে মানুষের ভেতরটা কী রকম। পিউ বলে, একদম ঠিক, আমার বাবা করোনায় মারা যায়নি। অনেক মানুষ মাস্ক ছাড়াও কিন্তু এসেছে। আসলে বিপদে পড়লেই মানুষ চেনা যায়, বোঝা যায় কার ভেতরটা কেমন। এই বলে পিউ বাইরে বেরিয়ে যায়। এরপর খুঁজতে খুঁজতে রনকদের বাড়ি পৌঁছে যায়। গিয়েই চাচাকে দেখে মাস্কটা খুলে ফেলে। চাচা আতঙ্কিত হয়ে খুশিতে রনককে ডাকতে শুরু করে। চাচার ডাক শুনে পিউ ভয়ে কেঁপে ওঠে। বিষয়টা বুঝতে পেরে চাচা নরম সুরে রনককে ডাক দেয়। রনক বাইরে বেরিয়ে আসে। পিউ বলে, এই সাবান মেখে গোসল করো, কোনো জীবাণু থাকলে চলে যাবে। পুকুরঘাট কোন দিকে? দুজনেই আঙুলের ইশারা করে। পিউ বলে, তাহলে চলো দুজনে মিলে ঘাটে চলে যাই। পিউ জিজ্ঞেস করে, তোমাদের বাড়ির সকলেই কি এরকম জোরে জোরে কথা বলে? রনক ইশারায় হ্যাঁ বলে। পিউ বলে, এতদিনে আমি তোমাকে চিনতে পেরেছি রনক হাজারি। আমি দুঃখিত, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি দুঃখিত, আমি বলেছিলাম আমাদের কিছুই শুরু হয়নি। আমি দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিয়েছি। রনক কান্না ভরা চোখে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে। পিউ বলে, অসুখ হলে দুজনেই মরব কিন্তু। রনক পিউকে ছেড়ে দিয়ে সরি বলে। তবে পিউ তাকে জড়িয়ে ধরে বলে, হলে হোক, দুজনের একসাথেই হবে। জিতে চায় দুজনের ভালোবাসা। আর গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।